আসসালামু আলাইকুম। লাশের কোনো দুশ্মন থাকে? থাকে না। লাশ নিয়ে কেউ বিরোধ করে? করে না। লাশ নিয়ে কেউ গীবত গায়? না। লাশ নিয়ে কেউ গীবত গায় না। লাশের কোনো দুশ্মন থাকে না, শত্রু থাকে না। আচ্ছা, ধরেন আপনার কোনো শত্রু নাই। আপনার কোনো শত্রু নাই, আপনার পিছনে গীবত গাওয়ার লোক নাই, আপনার বিরোধ করার কোনো মানুষ নাই, মানে দুশ্মনও নাই, বন্ধুও নাই, লাশের মতো অবস্থা। তার মানে কি আপনি লাশ? নিশ্চয়ই না। যদি আপনি জীবিত থাকেন তাহলে দুশ্মন থাকবেই, বিরোধ করার লোক থাকবেই, পিছনে গীবত গাইবেই। এটাই তো সত্যি, তাই না? কারণ আমরা বাইচে আছি। দেখেন, আমাদেরকে না হুঁশে থাকতে হবে। যেহেতু আমার দুশ্মন আছে, হ্যাঁ, আমার বলতে ধরে নেন আমি রাজনীতি করি, আমার দুশ্মন আছে, আমাকে হুঁশে থাকতে হবে। উপরওয়ালা তাকেই হেফাজত করে যে তার নিজের হেফাজত করতে পারে। মনে করেন আপনি একটা বাইক চালান, বাইকটা রাস্তায় রেখে চলে যাবেন একটা কাজে, কিন্তু যদি দেখেন আপনি পাশেই একটা দোকান আছে, ছোট্ট টং ঘর, নিশ্চয়ই আপনার উচিত হবে ওই বাইকটা ওই টং ঘরের পাশে আইনা রাইখা ওই ভাইরে বলা যে ভাই আমি একটু কাজে গেলাম, আপনি একটু খেয়াল রাখেন। তার মানে কি জানেন, আপনি আপনার হেফাজত করলেন। এখন উপরওয়ালার দায়িত্ব, উপরওয়ালা নিশ্চয়ই আপনার হেফাজত করবে ওই দোকানদার দিয়া। ওই দোকানদার বারবার খেয়াল রাখবে, যেহেতু সে দায়িত্ব নিছে। তার মানে নিজের হেফাজত নিজে করতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে। কেন কথাটা বললাম? আপনি এই মুহূর্তে 50 লক্ষ টাকা নিয়ে এই যে বিমানে রওনা দিছেন, আপনি তো জানেন এখানে চেকিং ফেকিং হবে। শুনছি ঢাকা বিমানবন্দরে আপনাকে আটকায় নেই, অনুমতি দিছে। টাকা বহন করা যায় ভাই, এই অভ্যন্তরীণ যে বিমানগুলো চলাচল করে এখানে টাকা বহন করা যায়। আমি আজ থেকে 18-20 বছর আগে 25 লাখ 30 লাখ টাকা আমি নিজেই বহন করছি, ঢাকা টু কক্সবাজার। কক্সবাজার আমাদের শুটিং হইতো, 120 জন 30 জন ইউনিট মেম্বার, 1 মাস থাকতে হবে, খরচের টাকা। এয়ারপোর্টে দেখছে কিন্তু কিছু বলে নাই, বলছে শুটিংয়ের টাকা ছাইরা দিছে। উনি হয়তো এরকম ভাবে নিয়ে গেছে, কিন্তু কেউ একজন এখান থেকে ঢাকা থেকে সৈয়দপুরের যে বিমানবন্দর ওইখানে টেলিফোন কইরা বইলা দিছে যে আসিতেছে। দেখেন বাইরে ইউটিউবার, ক্যামেরা, সাংবাদিক সব রেডি, ওনাকে চেক কইরা টাকা পাওয়া গেছে। তবে আমি সমস্ত ভিডিওগুলা দেখছি। আমার ব্যক্তিগত ধারণা, কম বেশি অনেক মানুষের সাথে মিশছি তো, জানেন তো, সিনেমার ডাইরেক্টর, মানুষকে দেখাই আমার কাজ। মানুষের আচরণ, চলাফেরা, এগুলা গতিবিধি দেখাই আমার অভ্যাস ছোটবেলা থেকেই। যাই হোক, আমি ওনাকে দেখা, মানে বেলাল সাহেবকে দেখা, ঠাকুরগাঁয়ের জেলা আমির সাহেব বেলাল সাহেবকে আমি দেখা যেটুক বুঝছি, উনি পুরাই নার্ভাস হয়ে গেছে। কারণ ওনাকে যেভাবে জিজ্ঞাসা করা হইতেছিল, উনি কিন্তু একজন অধ্যাপক, টিচার মানুষ, শিক্ষক মানুষ এবং ব্যবসায়ী, এবং ওনার গার্মেন্টস ব্যবসা আছে। কিন্তু তারপরও দেখেন ওনাকে যেভাবে জিজ্ঞাসা করতেছিল, এই বাপের নাম কি, বাপের নাম কি, উনি নার্ভাস হয়ে গেছে। আর ওই নার্ভাসনেস থেকে দেখেন শেষ পর্যন্ত ওনাকে হাসপাতালে যাইতে হয়েছে, এখন হাসপাতালে ভর্তি। এখন আইনে কি বলে? আইনে কি নিষেধ আছে এই টাকা নিয়ে যাওয়ার? আমি এরকম কিছু পাই নাই। আমি যেটুক দেখলাম এতক্ষণ এই ফেসবুকে আমি ঘাঁটতেছিলাম, আমি যেটুক দেখলাম ওইখানে আইনে কোনো বাধা নাই, এরকম টাকা নিয়ে যাইতেই পারে। আর উনি একজন ব্যবসায়ী মানুষ, 4 দিন দেখেন ব্যাংক বন্ধ, তারপরে উনি রাজনীতির সাথে জড়িত। ঠাকুরগাঁয়ে 3টা আসন আছে আমার যদ্দূর জানার মতে, আমি জানি না, ভুল হইতে পারে। এই 3টা আসনের ওনাকে দেখভাল করতে হবে। এই 3টা আসনে যে এতদিন বক্তব্য রাখছে, মঞ্চ তৈরি হয়েছে, চেয়ার আনছে, মাইক আনছে, এগুলো তো ভাড়ার জিনিস, তাই না? এই যে ডেকোরেশন সাজায় থুয়া গেছে, এগুলো ভাড়া দিতে হবে না? ভাড়া দিতে হবে তো। ওই জন্যই টাকার প্রয়োজন হইতে পারে, আবার ওনার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনও হইতে পারে। এমন তো না যে এই টাকা কাউকে দিচ্ছিল, ওই টাইমে ধরা পড়ছে। যেমন ভাবে এই 50 লক্ষ টাকা নিয়ে এইভাবে ঝাঁপায়া পড়ছে, উনি পুরাই অসুস্থ হয়ে পড়ছে। মনে হইতেছে কি জানেন, 100,000 কোটি টাকা নিয়ে কেউ পালায়া যাইতেছিল, তারে ধরছে, এরকম ব্যাপারটা মনে হয়েছে। যাই হোক, উনি নার্ভাস হয়ে যাওয়াতে হয়েছে কি জানেন, সবাই এখন মজা পেয়ে গেছে, আয় হায় নার্ভাস কেন, নার্ভাস কেন। তার মানে এই টাকা, কালো টাকা, এই টাকা এই নির্বাচনে খরচ করার জন্য আনছিল।
বলতেই পারে, কেন বলবে না? ধইরা নেন সেম ঘটনাটা যদি বিএনপির বেলায় ঘটতো, জামাত বাদ দিয়া ধরেন বিএনপির কেউ ধরা পড়তো এই টাকাটা নিয়ে, এই মিডিয়াতে একই কথা বলতো না? আমার তো মনে হয় আরো বেশি বলতো, সবাই বলতো। কিন্তু যখন আমাদের এই যে পত্রিকায় এবং আমাদের এই চ্যানেলগুলাতে সাংবাদিকরা যখন বলে, তখনই প্রশ্ন উঠে। জনগণ বলুক, জনগণের বলার স্বাধীনতা আছে, কিন্তু সাংবাদিকরা ওরা তো আসল খোঁজ খবর নিয়ে পরিবেশন করতে হবে খবরটা, তাই না? ওনারা যখন একতরফা খবর দেওয়া যায় তখনই ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে। কারণ কি জানেন, এই মিডিয়া কিন্তু শেখ হাসিনাকে তৈরি করছিল। মিডিয়া অনেক কিছু তৈরি করতে পারে। একটা টাইমে দেখেন নাই, হিরো আলমকে তৈরি করে অনেক দিন কিন্তু মার্কেট গরম রাখছিল। যে কাউকে যদি টার্গেট করে মার্কেট গরম করাই দিতে পারে, কোনো ব্যাপার না। ওনাদের হাতে তুলির ব্যাপার আর ভিউ ব্যবসার ব্যাপার। এই ব্যাপারটা এমন একটা নাটক সাজাইছে, মনে হইতেছে কি জানেন, দাউদ ইব্রাহিম ধরা পড়ছে। ওনার ব্যাকগ্রাউন্ড দেখেন, বেলাল সাহেবের ব্যাকগ্রাউন্ড দেখলেই তো হয়, অতীতে কোনো ক্রাইম করছে কিনা, কোনো মামলা আছে কিনা, উনি কেমন মানুষ। আমি তো খোঁজ খবর নিছি, আমি একজন মানুষও পাইনি যে উনি মানুষ ঠিক না এই কথা বলছে। অনেকের সাথে আমি ফোনে যোগাযোগ করছি, সবাই বলছে উনি মাটির মানুষ, একদম সৎ মানুষ। এমন মানুষটাকে এমন বেজ্জতি করলেন। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো করুক। এর মধ্যে ভাই এই ফেসবুকে মিডিয়াতে ছড়ায় গেছে খালি টাকা ধরা পড়তেছে, খালি টাকা ধরা পড়তেছে। হ্যাঁ, 2 লাখ, 3 লাখ, 93,000, 95,000। এর মধ্যে জামাতেরও আছে ভাই, মিথ্যা কথা বইলা লাভ নাই। আমি দেখছি ভিডিওগুলো, আমি পরীক্ষা করে দেখছি। হ্যাঁ, জামাতেরও আছে, সব দলেরই আছে। নির্বাচনের আগে টাকা পয়সা লেনদেন হয়, এটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসতেছি। আমি তো আইয়ুব খানের আমল থেকেই দেখে আসতেছি এই টাকা পয়সা লেনদেন হয় নির্বাচনের সময়, এখনো হচ্ছে। আমাদের যে সংস্কার করলো ডক্টর ইউনূস স্যার, ওই সংস্কার ভাই বুঝছেন দেশের জন্য হয়েছে। মানুষের মনের ভিতরে তো আর সংস্কার করতে পারবেন না। আপনি কিভাবে সংস্কার করবেন? আপনি সৎ চিন্তা কিভাবে ঢুকাবেন? টাকায় কথা বলে ভাই, টাকার কাছে মানুষ গোলাম হয়ে যায়। আর টাকা নিলেই কাউকে বেইমান ভাবার দরকার নাই। হ্যাঁ, প্রয়োজনে টাকা নিবে না কেন? দেখবেন প্রয়োজনে না, এখানে অনেক রকম মনোগ্রাম লাগাবে। হ্যাঁ, অনেক রকম মনোগ্রাম লাগাবে, কিন্তু ভোটটা দিবে ঠিক আসল জায়গায়, ভোটটা দিয়ে দিবে। পরিবর্তন সে চাইবেই, কারণ তার বিবেক বুদ্ধি জায়গা উঠছে। তো যদি জায়গা না উঠতো, এরকম কোনোদিন দেখছেন বাসে কইরা যাচ্ছে স্লোগান দিতে দিতে, ট্রেনে কইরা যাচ্ছে স্লোগান দিতে দিতে, এই যে লঞ্চে কইরা, জাহাজে কইরা, ভাই অনেকে প্লেনে কইরাই যাইতেছে, প্লেনের ভিতরে তার স্লোগান দেওয়া যায় না, বুঝছেন না? তাহলে তো বিপদ। যাই হোক, এরকম সবাই একটা ঈদের আমেজের মধ্যে চলে আসছে, একটা আনন্দের ঢেউ কিন্তু চারিদিকে ছড়ায় গেছে। আর এই যে ফেসবুকে এগুলা এগুলা ঘুরা বেড়াবে, এখানে এক পক্ষের দোষ দেওয়া যাবে না ভাই। এই এক পক্ষের দোষ দেওয়া দেবো খালি এরাই করতেছে, এরা করতেছে না, এরা ভালো, এরকম বলা যাবে না, কারণ প্রমাণ আছে। কিন্তু আমি এগুলার সিরিয়াস ভাবে নিতে চাই না। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক কিছুই আমি সিরিয়াসলি নিতে চাই না, বিনোদন মনে করি। হ্যাঁ ভাই, এটা একটা বিনোদন। যেমন ধরেন এই যে আমাদের সিনেমা জগতের অনেকে দেখলাম গত 2-3 দিন যাবৎ মাঠে নামছে, ভোট চাইতেছে ভাই, ভোট চাইতেছে। একটু দেরি হয়ে গেল না? বিকেলে ভোরের ফুল, ভোরের ফুল ভোরেই আসতে হয়, বিকালে আসলে গন্ধ থাকে না, পাপড়ি শুকায়া যায়। এখন ওনারা ভোট চাইতেছে। জানেন সিনেমার লোক কেন এই রাজনীতি করে? একটুখানি বইলা শেষ করে দেই। তাদের সবাই একটাই উদ্দেশ্য, ওই যে অনুদানের টাকা, অনুদানের টাকা নিয়ে ছবি বানাইতে হবে। টাকা দেয় কিন্তু খারাপ না, কিন্তু 60 লাখ, 70 লাখ, 90 লাখ, কেউ কেউ 1 কোটিও পাওয়া যায়। এটা 25 লাখ টাকা থেকে শুরু হয়েছিল, এখন বাইরা 60-70 লাখে চলে গেছে। আর এই টাকাটা যদি নিতে পারে ভাই কোনো মতো নিয়ে, কি করে জানেন? ছবি ঠিকই বানায় 15 লাখ, 20 লাখ, আর বাকি 50 লাখ পকেটে ঢুকায় ফেলায়। কোনো মতো একটা ছবি বানায় এই যে সেন্সার বোর্ডে জমা দেয়। আর সেন্সার বোর্ডে তো ওনাদের লোকই থাকে, পাস পাস পাস। এভাবে সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে গেছে। 1800 সিনেমা হল ছিল, ওই 1800 সিনেমা হল এখন আছে মাত্র 30 থেকে 40টা।
তাও ওইগুলা ঈদের সময় চলে, বাকি টাইমগুলো ওই যে ইংলিশ ছবি টবি চালায়া কোনো মতো বাইচা আছে। এই রাজনীতি দেখে আসছি আমি গত 16-17 বছর, কিন্তু গত 16-17 বছর খুব ভালোভাবে লক্ষ্য করছি মুখগুলো আমার চেনা। এখন যারা মাঠে নামছে তারা না, তারা এমন নাও হইতে পারে, তাদের মনে অন্যরকম ভালোবাসা থাকতে পারে তার দলের জন্য, কিন্তু একটু দেরিতে নামছে না, বিকেলে ভোরের ফুল। মানে এতদিন পর ওদের মাথায় ঢুকাইতে পারছে জামাত ক্ষমতা আসলে আর সিনেমা নাটক বানাইতে দিবে না, আর তোমাদেরকে রাস্তায় ঘোমটা ছাড়া বাইর হইতে দিবে না। এগুলো এতদিন পর মাথায় ঢুকাইতে পারছে কেউ, যার জন্য বাইর হইছে। যাই হোক, এইসব নেগেটিভ কথাবার্তা বইলা মন খারাপ করে লাভ নাই ভাই। আজকে চাঁদ রাইত, হ্যাঁ আজকে চাঁদ রাইত, আর কয়েক ঘন্টা পরই তো ঈদ। আয় আয় আয়, এই ঈদে কি হবে ভাই? একটা জিনিস মাথায় রাখেন, প্রচুর ভিডিও দেখতে পাবেন মারামারি হইতাছে, ধরাধরি হইতাছে, এরে দৌড়াইতাছে, এরে দৌড়াইতাছে। কারণ কি জানেন? কেউ মাঠ ছেড়া যাবে না। ওই যে আপনি ভয় ঢুকাই দিয়া ভাববেন যে মাঠ ছেড়া চলে যায় বলবে যে আমরা নির্বাচন বয়কট করলাম, নির্বাচন মানি না। ওই দল না কিন্তু জামাতে ইসলাম আর ওই 11 দল, ওই কথা ওনাদের মুখে আসবে না যে আমরা মাঠ ছেড়ে দিলাম, নির্বাচন বয়কট করলাম। কারণ এই জায়গায় গন্ডগোল, ওই জায়গায় গন্ডগোল, অমুক জায়গায় গন্ডগোল। ওই গন্ডগোল দেখায়া মাঠ ত্যাগ করবে না, প্রতিরোধ করবে, প্রতিরোধ। রুইখা দাঁড়াবে তো, কালকে দেখতে পাবেন রুইখা দাঁড়াবে। যারা এই যে ভয় ঢুকাইতেছেন না চারিদিকে, হ্যাঁ ভাই, দেশের অনেক জায়গায় অনেক আকাম কুকাম হইতাছে, ভয় ঢুকাইতেছে, মারামারি হইতাছে, হামলা হইতাছে। আবার ঢাকায় এই যে ডাক্তার শফিকুর রহমানের আসনে 15 আসনে ওনার 10টা অফিস রাইতে বেলা ভাঙ্গা চিরা চুরমার কইরা দিছে, কোনো অফিস নাই। চিন্তা করেন কেমন হিংসা! এই হিংসা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যা কিছুই ঘটুক না কেন, সিদ্ধান্ত উপরওয়ালা মানুষের মাথার মধ্যে দিয়েই দিছে। ওইটাই তো দেখা গেছে, ট্রেনে কইরা যাচ্ছে স্লোগান দিতে দিতে, বাসে কইরা যাচ্ছে স্লোগান দিতে দিতে। ঢাকা খালি হয়ে গেছে তো ভাই, আজকে অনেক দূর ঘুরলাম, ঢাকা খালি। ওই ঈদের সময় যেমন খালি হইতো তেমন খালি হয়ে গেছে। তারপরে গেলাম একটা কেন্দ্র দেখতে, হ্যাঁ নির্বাচন কেন্দ্র, কি অবস্থা! যায় দেখি ভাই 7-8টা বাস, আর ওই বাস থেকে নামতেছে পুলিশ, আনসার ভাইরা, আর্মি ভাইরা, আবার এই যে বিজেপি, ওনারা অনেক রকম ফোর্স ভাই, অনেক রকম ফোর্স চারিদিকে ঘেরাও করে ফেলাইতেছে। আমি জাস্ট 3টা-4টার সময় এই ঘটনা দেখছি। একদম চারিদিকে নিরাপদ ভাই, কোনো ভয় পাবেন না। আমার মনে হয় প্রত্যেকটা আসনই এরকম পাহারাদার চলে গেছে। আর সিসি ক্যামেরা তো আছেই। ওই সিসি ক্যামেরাতে যেভাবে আমরা দেখছি নির্বাচন কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিতরে ভোট গণনা করা হচ্ছিল আর বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম। নিশ্চয়ই এরকম ব্যবস্থা হয়তো করে নাই, হয়তো 2-4টা জায়গায় থাকতেও পারে, আমার ঠিক জানা নাই। কিন্তু কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসি ক্যামেরা আছে, নিশ্চয়ই ফুটেজ আমরা দেখতে পাবো। আমাদের সাংবাদিক ভাইরা নিশ্চয়ই আমাদেরকে দেখাবে, কোনো না কোনো অ্যাঙ্গেলে আমাদের চোখের সামনে আসবে। সবাইকে পাহারা দিতে হবে। হ্যাঁ ভাই, সবাইকে কি পাহারা দিতে হবে? আপনি যে ভোটটা দিছেন, আপনার ভোটটা আপনাকেই পাহারা দিতে হবে। এই পাহারাটা গত 54 বছর আমরা দেই নাই। ভোটটা দিছি, বাসায় আইসা পড়ছি, আইসা ওই টেলিফোনের দিকে, টেলিভিশনের দিকে তাকায় রইছি কে কি বলে শোনার জন্য। ওনারা যা বলছে তাই বিশ্বাস করছি, যার কথা বিশ্বাস করছি, আবার তার গলার মধ্যে জুতার মালাও দেখছি। সব কিছু তো দেখা শেষ। তার মানে কি জানেন, এরকম জুতার মালা আবার দিমু না, ওইটার মধ্যে নাই। পাহারা দিমু, এর মধ্যে থাকতে হবে। সবাই পাহারা দিবেন, সবাই মোবাইলে চার্জ রাখবেন, এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সত্যটা প্রকাশ করবেন। এই যে এতদিন দেখে আসতেছিলেন না, অনেক রকম জরিপ হইতেছিল, হ্যাঁ হ্যাঁ, জরিপের ঠেলায় তো বাঁচি না ভাই। হ্যাঁ ভাই, জরিপের ঠেলায় বাঁচি না। যারা জরিপ করতেছে ওরা কোনোদিন ওই গুপ্ত বাহিনীর কাছে গেছে? নিশ্চয়ই যায় না। গুপ্ত বাহিনী কখনো কারো ক্যামেরার সামনে আইসা বলবে না যে আমি অমুককে ভোট দিব। হ্যাঁ, এই কথা কোনোদিন গুপ্ত বাহিনী বলবে না। এই জরিপগুলোর মধ্যে একটা জরিপের মধ্যে গুপ্ত বাহিনীর কোনো কথা নাই, কোনো ভোট নাই, কোনো সম্মতি নাই। তার মানে কি জানেন, এই গুপ্ত বাহিনী যেদিকে ঝুঁকা পড়বে সেদিকেই জয়। এই গুপ্ত বাহিনী জয় ছিনে আনবে। অনেকের গায়ের এই গেঞ্জিতে লেখা দেখবেন আমি গুপ্ত, পিছনেও লেখা দেখবেন আমি গুপ্ত। দেখবেন আগামীকাল দেখতে পাবেন। কেন এই গুপ্তের উপরে এত জোর দিতেছি, এটা বইলা ভিডিওটা শেষ করুন। দেখেন, শেখ হাসিনা রাজাকারের নাতি পুতি বলার পর
আমি কে তুমি কে রাজাকার রাজাকার হয়ে গেছিল না, ওইটা দিয়েই তো বিদায় হয়েছে উনি, তাই না? উনার পরাজয় হয়েছিল কি বইলা? ওই রাজাকারের নাতিপুতি বইলা। ঠিক তেমনি দেখবেন এখানেও দেখবেন ওই আমি গুপ্ত লেখা আবার জয় ছিনে আনবে। 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে জয় ছিনে আনছে, ঠিক একই ঘটনা ঘটবে এই জাতীয় নির্বাচনে। এটা নোট করে রাখতে পারেন। কয়টা বাজে রাতের এখন? রাতের বাজে 9:30 না 10টা রাতে 10টা বাজে এখন। আপনারা নোট করে রাখেন, নির্বাচনের আগের দিন এই কথাটা বললাম। এই 5টা বিশ্ববিদ্যালয় যা হয়েছে, প্রবাসী ভাই বোনদের ভোটে যা হয়েছে, ওই একই ঘটনা ঘটবে জাতীয় নির্বাচনে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।